হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল এর 8/7/2024 8/7/2024 থার্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে। যে কোশ্চেনগুলো তোমাদের সিএইচএসএল, এমটিএস, জিডি, সিজিএল, স্টেনো, জেই, এসএসসির সকল এক্সাম, তারই সঙ্গে তোমরা যদি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আজকে জিকে ক্লাস নম্বর 23 নম্বর জিকে ক্লাস, যেখানে আমরা সিএইচএসএল 2024-এর কোশ্চেন আনসারগুলো আলোচনা করছি বিস্তারিত আলোচনা সহ। কোশ্চেনগুলো শুধু কোশ্চেন আনসার নয়, তার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তো অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে নেবে, যেখানে আমাদের ইম্পর্ট্যান্ট নোটসগুলো দেওয়া হয় টেলিগ্রামে। এছাড়া তোমরা যারা এমটিএস 2025 প্রিপারেশান নিচ্ছ বা এসএসসি যে কোনো এক্সাম প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য এই যে 4খানা পিডিএফ আমরা তৈরি করেছি, এই 4খানা খুবই ইম্পর্ট্যান্ট পিডিএফ তোমাদের এই 2025-এর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিকে কোশ্চেন থাকবে এমটিএস 2019 থেকে 24 যত কোশ্চেন ছিল, 6000 প্রায় 6200 প্লাস এমসিকিউ, তার সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করে এই জিকে পিডিএফটা তৈরি করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর স্ট্র্যাটেজিকে, ইংলিশ থাকবে 1700 প্রিভিয়াসের এই কোশ্চেন আছে, তারই সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ফ্রেজ এগুলো মিলিয়ে মোট ওই 2000-এর বেশি, 2000 প্লাস কিন্তু এমসিকিউ তোমরা পেয়ে যাবে ইংলিশে। ঠিক আছে, এই 4খানা পিডিএফ পাবে কত টাকায়? মাত্র 199 টাকায়। মাত্র 199 টাকায় এই 4খানা পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। তো যদি নিতে চাও তাহলে অবশ্যই 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, হাই লিখে মেসেজ করলেই তোমাদেরকে কিন্তু পরবর্তী স্টেপগুলো জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্ট করবে। তো এখন চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী হয়েছে দেখো। একার্য কী নামে পরিচিত? যেখানে একজন নর্তকী একক অভিনয়ে অনেক ভূমিকা নেন। তো এই একার্য এটি কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার ভারতনাট্যম নামে পরিচিত। এখান থেকে দেখে নাও এক্সট্রা ডিটেলস কী রয়েছে। ভারতনাট্যম নৃত্য তামিলনাড়ুর একটি নৃত্যশৈলী, তোমরা সবাই জানো, কারণ আমরা বারবার আলোচনা করেছি এটা। তো এই নৃত্যশৈলী যা একার্য নামেও পরিচিত, যেখানে একজন নৃত্যশিল্পী একক প্রদর্শনে একাধিক ভূমিকা পালন করেন। এটি দাসিয়াট্টম নামেও পরিচিত। দাসিয়াট্টম, এই ভারতনাট্যমটা দাসিয়াট্টম নামেও পরিচিত। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির 1000 খ্রিস্টাব্দ থেকে ভারতনাট্যমের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। নৃত্যটি সাধারণত 7টা প্রধান অংশে বিভক্ত। সেই 7টা প্রধান অংশ কী কী না হচ্ছে আলারিপ্পু, জাতিস্মরণ, শব্দ, বর্ণ, পদ, থিলানা এবং শ্লোক। এই 7টা প্রধান অংশে বিভক্ত রয়েছে কিন্তু এই ভারতনাট্যম নৃত্য। এছাড়া ভারতনাট্যম নৃত্যশিল্পী, বিখ্যাত নৃত্যশিল্পী যেগুলো বারবার কোশ্চেনে আসে, যে এইরকম যেন মৃণালী সারাভাই, ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? তো হয়ে যাবে সঠিক অ্যান্সার ভারতনাট্যম। তো এইরকমভাবে ভারতনাট্যমের সঙ্গে যারা যুক্ত নামগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট নাম: মৃণালিনী সারাভাই, শোভনা নারায়ণ, যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মা সুব্রমণ্যম আর এবং চিত্রা বিশ্বেশ্বরন। সবাই কিন্তু ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখো, এগুলো কিন্তু এক্সামে আসে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট এখানে অবস্থিত। বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে নয়ডাতে রয়েছে। এই বৌদ্ধ আন্তর্জাতিক সার্কিট হলো একটি ভারতীয় মোটর রেসিং সার্কিট, যা দিল্লির এনসিআরের গ্রেটার নয়ডায় অবস্থিত। ট্র্যাকটি আনুষ্ঠানিকভাবে 18 অক্টোবর 2011 তারিখে উদ্বোধন করা হয়েছিল। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? আমাদের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নাম কি? সঠিক অ্যান্সার বুধ হচ্ছে সবথেকে সূর্যের কাছের গ্রহ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে ছোট গ্রহ। এটাও মনে রাখো, বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ, যার নিজস্ব কোনো উপগ্রহ
নেই, এটাও মনে রাখো। এছাড়া পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, আকারে এটি পঞ্চম বৃহত্তম গ্রহ। আর বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের সূর্য থেকে পঞ্চম গ্রহ, সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর ক্ষুদ্রতম হচ্ছে বুধ। এবার চলে যাও 4 নম্বরে, দেখো কি রয়েছে। কোন সালে একজন মহিলা হকি খেলোয়াড়কে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল? মহিলা হকি খেলোয়াড়কে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার 1961 সালে দেওয়া হয়েছিল। এই 1961 সালে কাকে দেওয়া হয়েছিল? না হচ্ছে অ্যান লুমসডেন প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছিল। এটি ভারত সরকার যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের প্রদান করা হয়। 1962 সালে মিনা সাও ব্যাডমিন্টনে প্রথম মহিলা অর্জুন পুরস্কার জিতেছিল 1962 সাল। তিনি হচ্ছেন কে? মিনা সাহো। এছাড়া তীরন্দাজি ক্ষেত্রে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক ছিলেন কৃষ্ণ দাস, যাকে 1961 সালে ভূষিত করা হয়েছিল। ঠিক আছে, তো এরপরে চলে যাও 5 নম্বর কোশ্চেন। গুজরাটের লোকসঙ্গীতে সাধারণত ব্যবহৃত কোনটি একটি তারযুক্ত বাদ্যযন্ত্র? গুজরাটের লোকসঙ্গীতে সাধারণত ব্যবহৃত কোনটি একটি তারযুক্ত বাদ্যযন্ত্র? তো সেটি হচ্ছে যন্ত্র একটি তারযুক্ত বাদ্যযন্ত্র কোথাকার? গুজরাটের লোকসঙ্গীতের। এছাড়া যে অপশানে যেগুলো রয়েছে দেখো, বাঙ্গাল এটি একটি ঐতিহ্যবাহী বায়ু বাদ্যযন্ত্র, প্রায়শই গুজরাটে যাযাবর ও পশুপালন সম্প্রদায়ের সাথে যুক্ত। এটি তামা বা পিতল দিয়ে তৈরি একটি দীর্ঘ বাঁকা ট্র্যাম্পেট, এবং এটি একটি জোরে ভেদকারী শব্দ তৈরি করে। তারপরে পাভা হচ্ছে এটি একটি লোকবায়ু বাদ্যযন্ত্র যা বাঁশির অনুরূপ। ঠিক আছে, বাঁশির মতো প্রায় দেখতে। এটি বাঁশ দিয়ে তৈরি। এক প্রান্তে বাতাস বিভিন্ন সুর তৈরি করার জন্য আঙুলের ছিদ্রগুলি ঢেকে বাজানো হয়। ঠিক আছে, বাঁশি যেরকমভাবে সেরকম, যেহেতু বাঁশির অনুরূপ এটা। তারপরে তুড়িটা হচ্ছে একটা বায়ু বাদ্যযন্ত্র, গুজরাটের লোকসঙ্গীতের ঐতিহ্য সাধারণভাবে ব্যবহৃত হয়। এটি একটি সিংয়ের মতো বাদ্যযন্ত্র যা একটি জোরে শব্দ তৈরি করে এবং প্রায়শই উৎসব বা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাজানো হয়। 6 নম্বর দেখো, সংসদীয় স্থায়ী কমিটির মেয়াদ বছর। স্থায়ী কমিটি, মোট 2টো কমিটি হয় সংসদের, তো সেখানে স্থায়ী কমিটির মেয়াদ কত বছর? 1 বছর। 1 বছর হচ্ছে মেয়াদ থাকে। তো সাধারণভাবে 2 ধরনের সংসদীয় কমিটি রয়েছে, স্থায়ী কমিটি আর একটা হচ্ছে অ্যাডহক কমিটি। স্থায়ী কমিটিগুলি প্রতি বছর বা পর্যায়ক্রমে গঠিত এবং ধারাবাহিকভাবে কাজ করে এরা। আর স্থায়ী কমিটিগুলি নিম্নলিখিত 6টা বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। স্থায়ী কমিটিগুলোকে কী না আছে? একটা আর্থিক কমিটি, বিভাগীয় স্থায়ী কমিটি সমূহ, তদন্তের জন্য কমিটি, যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণ কমিটি, সংসদের দৈনন্দিন কার্য বিবরণী সম্পর্কিত কমিটি সমূহ, আর হচ্ছে গৃহরক্ষণ কমিটি বা পরিষেবা কমিটি। এই 6টা ভাগে ভাগ করা হয়েছে। আর অ্যাডহক কমিটিগুলি অস্থায়ী এবং তাদের উপর অর্পিত কাজ সম্পন্ন হওয়ার পরে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এরপরে দেখো 7 নম্বর, কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ধাপে ধাপে মেল মার্জ উইজার্ড অ্যাক্সেস করতে পারবেন? কিভাবে না হচ্ছে মেলিং ট্যাবে ক্লিক করে। কোন সামরিক অফিসার 1857 সালে চিনহাটের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে চিনহাটের যুদ্ধ, তো সেখানে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কি? হেনরি লরেন্স দিয়েছিলেন। তারপরে দেখো, কলাম এতে দেওয়া রেলওয়ে জোনগুলির সাথে কলাম বি এর দেওয়া তাদের সদর দপ্তর, জোন আর সদর দপ্তর। আমরা যে এমটিএসের পিডিএফটা তৈরি করছি এই জন্য বলছি, তোমরা যে কোনো এক্সাম দেও না কেন আমাদের এমটিএসের পিডিএফগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। কেননা আমরা এমটিএসের যে স্ট্র্যাটেজিকে যে 14খানা টপিক দিয়েছি, সেই 14খানা টপিকের মধ্যে কিন্তু এই টপিকটা রয়েছে, রেলওয়ে জোন আর তার হচ্ছে সদর দপ্তর।
এইরকম অনেক টপিক, গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেনগুলো আসে, তার জন্য টপিকগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখো মধ্য রেলওয়ে, মধ্য রেলওয়ের সদর দপ্তর কোনটা বলো দেখি? তো সেটা হচ্ছে মুম্বাই, মুম্বাই সিএসটি। আর উত্তর রেলওয়ের সদর দপ্তর নতুন দিল্লি। পূর্ব রেলওয়ে তোমরা জানো পূর্বতে কলকাতা, আর দক্ষিণ হচ্ছে চেন্নাই। তাহলে একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে এ, একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে এ, সেটা কোথায় রয়েছে না অপশান নাম্বার 3-এ রয়েছে। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 10 নম্বর দেখো, নেট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ এনএনপি এর ব্যবহার কি? এনএনপির ব্যবহার কি না হচ্ছে মাথা পিছু আয় গণনা করা, মাথা পিছু আয় গণনা করা। জিএনপি থেকে অবমূল্যায়ন বিয়োগ করলে এনএনপি পাওয়া যায়, অনেক সময় আসে এটা। জিএনপি কীভাবে, এনএনপিটা কীভাবে পাওয়া যায় না জিএনপি থেকে অবমূল্যায়ন মূল্যটাকে বিয়োগ করতে হবে। তো এই জিএনপিটা কি, যেটাকে মোট জাতীয় উৎপাদন বলা হয় জিএনপি। জিএনপি এটির নির্দিষ্ট সময়কালে সাধারণত 1 বছরে দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট উৎপাদনের মূল্যকে বোঝায়। ঠিক আছে, জিএনপি। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো আগে ক্লাসটাকে লাইক করে দাও এবং তারই সঙ্গে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসটা। ঠিক আছে, 10খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে, তো ক্লাসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে ফেলো। তাদের সঙ্গে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, তার বন্ধু, তোমাদের বন্ধু যারা এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তো তাদের মাঝে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো, আশা করি সবাই সাবস্ক্রাইব করে ফেলেছো তোমরা। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছো নিশ্চয়ই, না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো, করে বেল আইকনে ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই ক্লাস আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া নোটিফিকেশান পাবে কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলেও তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে যখনই আমরা ক্লাস আপলোড করব। এছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি, তো ক্লাসের শেষে টেলিগ্রামে জয়েন করো, এখনও করার দরকার নেই, ক্লাসের শেষে ওটা করবে। এখন চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই। চোল সাম্রাজ্যের স্থায়ী প্রশাসনের সভা কিভাবে সংগঠিত হতো? তার বিশদ বিবরণ প্রদানকারী চোল শিলালিপির নাম কি? চোল সাম্রাজ্যের স্থানীয় প্রশাসনের সভা কিভাবে সংগঠিত হতো, তার বিশদ বিবরণ প্রদানকারী চোল শিলালিপি। তো সেই চোল শিলালিপির নাম কি? উত্তর মেরুর শিলালিপি, উত্তর মেরুর শিলালিপি। এছাড়া বাকি যে শিলালিপিগুলো রয়েছে, দর্শনম কপ্পু শিলালিপি, এটি চোলদের রাজত্বকালে পাওয়া একটি শিলালিপিকে বোঝায়। এটি মন্দির বা ধর্ম প্রতিষ্ঠানের জমি অনুদান বা দানের উল্লেখের জন্য উল্লেখযোগ্য। এই ধরনের শিলালিপি সাধারণত চোল আমলে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। তারপরে ভালাঙ্গডু শিলালিপি, এটা সবচেয়ে বিখ্যাত চোল শিলালিপিগুলির মধ্যে একটি, যা চোল প্রথম রাজরাজ চোল দ্বারা চালু করা হয়েছিল। এই শিলালিপিতে চোল রাজা প্রথম রাজরাজের বিশদ প্রশংসা, চোল রাজবংশের বংশধারা এবং তার সামরিক কৃতিত্ব উদযাপনের বিবরণ রয়েছে। আর তিরুনান্থি করাই শিলালিপি, জমির মালিকানা, স্থায়ী শাসন ব্যবস্থা এবং ধর্মীয় অনুদানের প্রমাণ প্রদান। এটি এই সময়কালে বিভিন্ন দক্ষিণ ভারতীয় রাজ্যের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান প্রদানের উপর আলোকপাত করে এবং ভাট্টেঝুতু লিপিতে লেখা এই শিলালিপি। ঠিক আছে, তো 4খানা শিলালিপি সম্পর্কে এখানে জেনে গেলাম টোটাল। 12 নম্বর কোশ্চেন দেখো, সংবিধান পঞ্চম সংশোধনী আইন 1955 নিচের কোন ধারাটি সংশোধন করা হয়েছিল? কোন ধারাটিকে সংশোধন করা হয়েছিল? 3 নম্বর ধারাকে সংশোধন করা হয়েছে। বাকি যে ধারাগুলো রয়েছে, ধারা 45, এই 45 কী বলা হয়েছে না 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা। আর ধারা 17, যেখানে অস্পৃশ্যতার প্রথা বিলুপ্ত করা হয়েছে, এই আইনের সামনে সমতার নিশ্চয়তা দেয় এবং বর্ণের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। আর ধারা 34, সংসদকে সামরিক আইন প্রয়োগের সময় মৌলিক অধিকার সীমিত করার অনুমতি দেয়। 13 নম্বর কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে দেশে শিশুলিঙ্গ অনুপাত কত? 2011 সালের আদমশুমারি অনুসারে দেশের শিশুলিঙ্গ অনুপাত হচ্ছে 919। 2000, যেখানে 2001 সালে ছিল কত
927, ঠিক আছে। 2001 সালে অনুপাত ছিল 927, এখানে 1927 হয়ে গেছে, তো 927, যা 2011 সালে জনগণনায় 919-এ নেমে এসেছে। 2011 সালে আদমশুমারি জনগণনা অনুযায়ী ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশের শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ। অরুণাচল প্রদেশ শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ 972, এবং হরিয়ানা শিশুলিঙ্গ অনুপাত সর্বনিম্ন। হরিয়ানা শিশুলিঙ্গ অনুপাত কত না 434। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ, যা প্রতি 1000 পুরুষে 968। এরপরে দেখো 14 নম্বর, এটা 14 নম্বর হবে, 16 নম্বর হয়ে গেছে, 14 নম্বর। 2023 সালের মে মাসে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে ড্যাশের অধীনে তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে বিবাহের অপূরণীয় ভাঙনের কারণে বিবাহ বিচ্ছেদ দিতে পারে। বলো কিসের অধীনে? ভারতের সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে। 15 নম্বর কোশ্চেন, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে ড্যাশ ব্যবহার করে একটি ডকুমেন্ট প্রিন্ট করা যেতে পারে। কোন শর্টকাট কি ব্যবহার করে ডকুমেন্ট প্রিন্ট করতে পারো? তো প্রিন্ট Ctrl+P, Ctrl+P করে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। Ctrl+X যেটা হচ্ছে কাট করা কাজে হয়, আর Ctrl+C কপি, আর Ctrl+V যেটা হচ্ছে পেস্ট। এরপর 16 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের মোট জনসংখ্যা 10 লাখের কম ছিল? মোট জনসংখ্যাটা 10 লাখের কম, সেটা হচ্ছে সিকিম রাজ্যের। এই জনগণনা 2011 অনুসারে সিকিম হলো ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য। এটাও মনে রাখো, অনেক সময় এইভাবেও কোশ্চেন আসতে পারে। ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য 2011 সালে আদমশুমারি অনুসারে সেটি হচ্ছে কি সিকিম। জনসংখ্যা কত ছিল না যে 6.71 লক্ষ, 6.71 লক্ষ। 17 নম্বর, কোন সালে গ্যালিলিও অভিকর্ষের ক্রিয়া এবং অর্জিত ভরবেগের মাধ্যমে একটি গোলকের নিয়মিত দোলনশীল গতি বর্ণনা করেছিলেন? 1602 সালে। একজন গৃহ পরিচালিকা তার 12 বছরের বয়সী মেয়েকে স্কুলে পাঠানোর পরিবর্তে একটা আবাসিক কলোনিতে গৃহ পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে বাধ্য করেন। তো গৃহকর্মী কোন মৌলিক কর্তব্য লঙ্ঘন করছেন এখানে? বলো, সেই যে গৃহকর্মী যে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে, কিন্তু তার 12 বছরের মেয়েকেও কিন্তু লোকের বাড়িতে কাজ করায়। তো সেটা হচ্ছে অপশান নম্বর এখানে 1, তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করে। 12 বছর বয়সে সেখানে শিক্ষা দেওয়া উচিত, তো সেখানে শিক্ষা না দিয়ে তিনি কিন্তু বাড়িতে কাজ করাচ্ছে লোকের বাড়িতে। তিনি ভারতের সংবিধানের ধারা 51A অনুসারে মৌলিক কর্তব্য লঙ্ঘন করছে, বিশেষ করে 51A-কে যে মৌলিক কর্তব্য সেটা লঙ্ঘন করছে। 19 নম্বর দেখো, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক? সঠিকটা খুঁজতে হবে। 3টে বিবৃতি রয়েছে। 1 নম্বরে রয়েছে সবুজ বিপ্লবের আবির্ভাবের পর ভারত স্বনির্ভর হয়ে ওঠে, একদম সঠিক। সবুজ বিপ্লবের কারণে একই ফসল বারবার চাষের ফলে মাটির পুষ্টি হারাতে শুরু করে, এটাও সঠিক। সবুজ বিপ্লবের ফলে ভূগর্ভস্থ মিষ্টি জলের পরিমাণ কমে যায়, তো এটাও সঠিক। তাহলে 1, 2, 3 তিনটেই সঠিক রয়েছে, তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। নাগরিকদের ধর্ম, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা হয় না, কারণ কি? নাগরিকদের ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা হয় না, তো সেটা হচ্ছে সমতার অধিকারের জন্য কারণে। এই অধিকার মূলত ভারতের সংবিধানের 14 থেকে 18 অনুচ্ছেদে আয়ত্তে রয়েছে। এটি নির্দেশ করে যে আইনের দৃষ্টিতে প্রতিটি ব্যক্তির সাথে সমান আচরণ করা হবে এবং ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। 21 নম্বর, 1994 সালে থেকে শীতকালীন অলিম্পিক ঐতিহ্যগতভাবে গ্রীষ্মকালীন অলিম্পিকের ড্যাশ পরে অনুষ্ঠিত হয়। শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিকের 2 বছর পরে অনুষ্ঠিত হয়। নিচের কোনটি একটি মাঝারি আকারের গ্লোবুলার প্রোটিন যা অনেক মেরুদণ্ডী প্রাণীর
পরিপাকতন্ত্রে পাওয়া সেরিন প্রোটিস্ট হিসেবে কাজ করে। সেটা হচ্ছে ট্রিপসিন হিসেবে সঠিক অ্যান্সার। নিচের কোন ধরনের সঙ্গীত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের সাথে সীমাবদ্ধ? সেটা হচ্ছে কর্ণাটিক সঙ্গীত, যেটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। তারপরে কচ্ছ উৎসব। এই কচ্ছ উৎসব ড্যাশে অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয়? জায়গাগুলো দেখছো তো সেটা হচ্ছে ভুজে অনুষ্ঠিত হয়। এই ভুজটা কোন রাজ্যে রয়েছে? না, যেটা গুজরাটের ভুজে অনুষ্ঠিত হয় কচ্ছ উৎসব। তাছাড়া আর একটা মনে রাখো, রান উৎসব যেটা গুজরাটের কচ্ছে অনুষ্ঠিত হয়। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির কেন্দ্রীয় অংশটি নিম্নলিখিত নামে পরিচিত? পশ্চিম উপকূলীয় সমভূমির কেন্দ্রীয় অংশ কন্নড় সমভূমি নামে পরিচিত। কেন্দ্রীয় অংশটিকে কন্নড় সমভূমি বলা হয়। এটি মূলত কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি পশ্চিমের আরব সাগর থেকে পূর্বে পশ্চিমঘাট পর্বতমালা পাদদেশ পর্যন্ত বিস্তৃত। তো এই গেল মোট আজকের টোটাল 25খানা কোশ্চেন আনসার। দেখতে পেয়েছো কতগুলো কোশ্চেনে আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করেছি, যে এক্সট্রা ডিটেলসগুলো তোমাদের আপকালীন সকল এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। সেই সকল এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তো যেহেতু ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে, তো লাইকটা করে যাও। লাইক না করে যেও না, অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। তার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো। আর টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন করো। তাহলে টেলিগ্রামে যাও, সেই স্টাডি সাজেস্ট কোচিং সেন্টারের উপরে সার্চ করলেই পেয়ে যাবে। আর এমটিএসের এই যে পিডিএফ, 4খানা পিডিএফ যদি নিতে চাও, মূল্য 199 টাকা। তো অবশ্যই এই যে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো।